আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়ের কারক ও বিভক্তি এই টপিকটার উপর। এটি অত্যন্ত পরিচিত একটা টপিক, তোমরা নিচের ক্লাসে পড়ে থাকবে। এটি আমাদের চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদের আলোচ্য বিষয় কারক ও বিভক্তি। দশম শ্রেণীতে তোমরা যারা আছো তাদের জন্যে চতুর্থ অধ্যায় সপ্তম পরিচ্ছেদ। আর নতুন বইটা দেখবে একটু পরিবর্তন, এখানে কিন্তু অধ্যায় ভাগ করা হয়নি, তো পুরো বইটাকে তোমার 49টা পরিচ্ছেদে ভাগ করা হয়েছে এবং এই কারক এবং বিভক্তিকে দুটো পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে। কারককে করা হয়েছে 35 নম্বর পরিচ্ছেদে এবং বিভক্তিতে করা হয়েছে 28 নম্বর পরিচ্ছেদে এবং অনেকটা সংক্ষিপ্ত আকারে করা হয়েছে। তো আসো চল আমরা কথা বলি কারকটা কি। আমরা এই সংজ্ঞাটা তোমরা সবাই জানো যে আগের বইতে লেখা ছিল বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্য নামপদের যে সম্পর্ক সেটি হচ্ছে কারক। আর নতুন বইতে লেখা আছে কি যে ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য এবং সর্বনামের যে সম্পর্ক সেটি হচ্ছে কারক। তাহলে আমরা সংজ্ঞাটা একটু খেয়াল করি। তো ক্রিয়াপদ এবং নামপদ দুটো পদ, লক্ষ্য করো আমরা একটা বাক্য লিখি, বাবা আমাকে একটি বই দিলেন। ক্রিয়াপদ কোনটি? অবশ্যই এটি ক্রিয়াপদ। বাক্যের মধ্যে আমরা ক্রিয়াপদকে যদি বাক্য থেকে যদি বাদ দেই আর যে অন্য পদগুলো থাকে সেগুলোকে একসাথে আমরা নামপদ বলে থাকি, নামপদ বলে থাকি, নামপদ। আরেকটা দৃষ্টিকোণ থেকে আমরা যে অব্যয় একটা পদ আর অন্য চারটিকে আমরা সব্যয় পদ বলে থাকি, কিন্তু এখানে ভাববো ক্রিয়াপদকে বাদ দিলে বা অন্য যেসব পদগুলো থাকে বাক্যের মধ্যে সেগুলি হচ্ছে তোমার নামপদ। তাহলে এই নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্কটা আমরা একটু লক্ষ্য করি। তো দিলেন, কাকে দিলেন? কাকে দিলেন? আমাকে দিলেন। আমাকে, আমাকে এই নামপদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক আছে, সুতরাং এটি কারক। কাকে, কে দিলেন? বাবা দিলেন। তাহলে বাবা এই নামপদটিও কারক। কি দিলেন? একটি বই দিলেন। তাহলে আমরা লক্ষ্য করলাম ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য নামপদের একটা সরাসরি সম্পর্ক আছে, সরাসরি সম্পর্ক আছে, সরাসরি সম্পর্ক। এই সম্পর্কটা ডিরেক্ট বা সরাসরি প্রত্যক্ষ সম্পর্ক থাকবে। এই প্রত্যক্ষ সম্পর্ক থাকলে সেটাকে আমরা কারক বলবো, আর প্রত্যক্ষ সম্পর্ক না থাকলে সেটাকে আমরা কারক বলি না। যার কারণে তোমরা জেনে থাকবে যে সম্বন্ধ এবং সম্বোধন পদ, কারক বিভক্তির সাথে আরও দুটো পদ আছে, একটা হচ্ছে সম্বন্ধ পদ, একটা সম্বন্ধ পদ, আর একটা হচ্ছে সম্বোধন পদ। এই দুটো পদ কারক নয়, বাংলায় কিন্তু এই দুটো কারক নয়। কেন কারক নয়? এই সম্বন্ধ পদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক নাই, আবার সম্বোধন পদের সাথেও সরাসরি ক্রিয়াপদের সম্পর্ক নাই। আমরা একটা উদাহরণ দিতে পারি যে বাবা আমাকে একটি বই দিলেন, এর পরিবর্তে আমি যদি বলি আমার ভাই, আমার ভাই আমাকে একটি বই দিলেন, তাহলে কে বই, আমার বই দিলেন হবে না, ভাইও বই দিলেন হবে না, আমার ভাই। এই যে আমার সাথে ভাইয়ের একটা সম্পর্ক, এবং এখানে সেকেন্ডারি সম্পর্কটা হচ্ছে পুরো জিনিসটার সাথে, সুতরাং সরাসরি সম্পর্ক নাই বিদায় আমার ভাই এটি কারক নয় বাংলা, এটি সম্বন্ধ পদ। নামপদে নামপদে সম্পর্ক হয়েছে, তারপরে সেটি গিয়ে ক্রিয়াপদের সাথে সম্পর্ক হয়েছে, সরাসরি সম্পর্ক নাই বিদায় এটি কারক নয়। ঠিক একইভাবে সম্বোধন পদ আমরা বলে থাকি, এই ভাইসব বললাম, বা বললাম যে এই করিম এদিকে এসো, করিমকে সম্বোধন করে বলা হলো। তো সম্বোধন পদের সাথেও ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক নাই বিদায় এটিও কারক নয়। সুতরাং কারক হওয়ার শর্ত হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সরাসরি সম্পর্ক থাকতে হবে। ক্রিয়াপদের সাথে নামপদের সরাসরি সম্পর্ক থাকলে সেটি কারক হবে, অন্যথায় কারক নয়। কিন্তু ইংলিশে কিন্তু আমরা সেটাকে বলি না। ইংলিশে কিন্তু আমরা দেখব যে সম্বন্ধ পদ, সম্বোধন পদ এগুলোকে কারক আমরা বলে থাকি।
এখন আসো আমরা এই কারকের ক্লাসিফিকেশনটা একটু দেখি, তারপরে বিভক্তি নিয়ে কথা বলবো। এখন দেখো, কারক 6 প্রকার, আমরা সবাই জানি 6 প্রকার। কি কি? কর্তৃকারক বা নমিনেটিভ কেস, কর্মকারক বা অবজেক্টিভ কেস, অ্যাকুইজিটিভ কেস, করণকারক, ইনস্ট্রুমেন্টাল কেস, সম্প্রদানকারক, ডেটিভ কেস, অপাদানকারক, অ্যাবলেটিভ কেস এবং অধিকরণকারক, লোকেটিভ কেস। এছাড়া আমি লিখেছি সম্বন্ধপদ এবং সম্বোধন পদ, পসেসিভ কেস এবং ভোকেটিভ কেস। তোমার ইংলিশে আমরা করছি কি, এই যে খেয়াল করো, কর্তৃকারক, কর্মকারক দুটি, সম্বন্ধপদ, সম্বোধন পদ। তাহলে নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ, ভোকেটিভ, কারকের 4 প্রকার, মূলত 4 প্রকার ইংলিশে। আমি বাংলায় করেছি 6 প্রকার, এবং আরও দুটো কারকের সাথে রিলেটেড, সম্বন্ধ এবং সম্বোধন পদ, এই দুটোকে আলাদা করে লিখেছি। ঠিক আছে? আরেকটা দৃষ্টিকোণ থেকে কর্তৃকারক একটা, আর বাকি এই 6টাকে আমরা বলি তির্যক কারক। সুতরাং ইংলিশের সাথে আমরা মিল পাবো, তির্যক কারক 4 প্রকারই পাবো। কর্তৃকারক একটি, এবং কর্ম এবং থেকে অধিকরণ, কর্মকরণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ সবগুলোকে তির্যক কারক বলে। 2 সম্বন্ধপদ এবং সম্বোধন পদ। সেভাবে যদি আমি সাদৃশ্য করি, সেটাও সেই মিলটা পাবো। তো আজকে প্রথমে আসো কর্তৃকারক নিয়ে কথা বলি। দেখো, কর্তৃকারকটা কি? কর্তৃকারক, এই শব্দের মধ্যে কর্তৃকারকের সংজ্ঞাটা আছে, যে কর্তা। প্রত্যেক বাক্যের এই কর্তাই হচ্ছে কর্তৃকারক, বাক্যের কর্তাটাই হচ্ছে কর্তৃকারক, সোজা কথা আমরা এটা বলতে পারি। এবং কর্তা আমরা কি করে এটাকে খুঁজে বের করব? আমি যদি ক্রিয়াপদকে কে বা কারা প্রশ্ন করি, ক্রিয়াপদকে যদি আমি কে বা কারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটি হবে কর্তা, সাবজেক্ট। ঠিক আছে? যেমন করিম বল খেলছে, ক্রিয়াপদ। কে খেলছে? করিম বল খেলছে। তাহলে কর্তাটা কারক, এবং এটার যুক্তিসঙ্গত নাম কর্তৃকারক। যে কর্তাটা কারক, সুতরাং এটা কি নাম হওয়া উচিত? কর্তৃকারক হওয়া উচিত, নমিনেটিভ কেস। আর সাধারণত কর্তৃকারকে শূন্য বিভক্তিটা হয়, সাধারণত হয়, অন্যান্য বিভক্তি হতে পারে, সেটা আমরা দেখব। আচ্ছা, এখন দেখো, তোমার বই একটু আলোচনা করা হয়েছে কর্তৃকারকের প্রকারভেদ। কর্তৃকারককে তোমার এই দুটো দৃষ্টিকোণ থেকে এখানে বিভাজনটা করা হয়েছে। একটি হচ্ছে ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী। ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তাকে 4 প্রকার, 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগ কী কী আছে? 1 নম্বর হচ্ছে মুখ্য কর্তা। ঠিক আছে? প্রধান মুখ্য কর্তা। তারপর 2 নম্বরে কী আছে? প্রযোজক কর্তা। 3 নম্বরে আছে প্রযোজ্য কর্তা। এবং 4 নম্বর আছে ব্যতিহার কর্তা। মুখ্য কর্তাটা কি? যেমন দেখো, প্রধান কর্তাটা, যেমন এই তোমার বই লেখা আছে ছেলেরা বল খেলছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে ধরো জসিম ছবি আঁকছে। কে ছবি আঁকছে? এটা হচ্ছে মুখ্য কর্তা, প্রধান কর্তা। আর প্রযোজক হচ্ছে, আমরা জানি, নিজে না করে অন্যকে দিয়ে করানো। ঠিক আছে? যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? শিক্ষক। ঠিক আছে? আর প্রযোজ্যকর্তা হচ্ছে এই যে এই বাক্যের, এই যে ছাত্রদের, যাদেরকে দিয়ে প্রযোজককর্তা, যাকে দিয়ে কাজটা করান, সেটি হচ্ছে প্রযোজ্যকর্তা। এটি প্রযোজ্যকর্তা।
আর ব্যতিহার কর্তাটা কি? ব্যতিহার কর্তাটা হচ্ছে যখন দুটো ভিন্ন কর্তা এক কাজ করে। আমার বই উদাহরণ দেওয়া আছে, যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ঠিক আছে, তাহলে এই ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তা হলো 4 প্রকার। এখন আরেকটা দৃষ্টিকোণ থেকে বাচ্য বা বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার, সেটি আমরা লক্ষ্য করব। বাচ্য বা বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা হলো 3 প্রকার। ঠিক আছে, যেমন একটা হচ্ছে তোমার কর্মবাচ্যের কর্তা, কর্মবাচ্যের কর্তা। তারপর হচ্ছে তোমার ভাববাচ্যের কর্তা, এবং কর্মকর্তৃবাচ্যের কর্তা। তো কর্মবাচ্যের কর্তা, কর্মবাচ্য হচ্ছে প্যাসিভ ভয়েসটা আমরা জানি। তোমরা যেমন বইতে দেওয়া আছে, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। আচ্ছা, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে মানে thief, the thief has been caught, by পুলিশ। ঠিক আছে, তাহলে এটার যদি অ্যাক্টিভ ভয়েস তুমি যদি করো তাহলে কি দাঁড়াবে? পুলিশ হ্যাজ কট দ্য থিফ, চোরকে ধরেছে। তাহলে সাবজেক্টটা কি? পুলিশ না? এবং এটি হচ্ছে প্যাসিভ ভয়েস, যেটাকে আমরা কর্মবাচ্য বলছি। তো কর্মবাচ্যের কর্তা হচ্ছে পুলিশ, কর্মবাচ্যের কর্তাটা হচ্ছে পুলিশ, পুলিশ দ্বারা, ওই যে বাই পুলিশ। ঠিক আছে, তারপর দেখো ভাববাচ্যের কর্তা, যেমন আমার যাওয়া হবে না। ভাববাচ্যটা আমরা জানি যেখানে ক্রিয়ার প্রাধান্য থাকে, আমার যাওয়া হবে না। আমার যাওয়া হবে না, আমার যাওয়া হবে না, ক্রিয়ার প্রাধান্য, আমার যাওয়া হবে না। এবং কর্মকর্তৃবাচ্যের কর্তা, কর্মকর্তৃবাচ্য হচ্ছে যেখানে এটা কর্মটা কর্তাস্থানটা দখল করে, যে বাক্যে কর্মটা কর্তাস্থান দখল করে সেটাকে আমরা বলে থাকি কর্মকর্তৃবাচ্য। যেমন বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে, কী বাজে? বাঁশি। এই বাঁশিটা কিন্তু বাঁশিকে অন্য কেউ বাজায়, বাঁশি বাজে, এটা কিন্তু অবজেক্ট, কর্ম। তো কর্মটা কর্তাস্থান যখন দখল করে তখন, যেমন সুতি কাপড় অনেক দিন টেকে, হ্যাঁ, তো এটিকে আমরা তখন বলে থাকি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ এগুলো। তো কর্মকর্তৃবাচ্যের এই কর্তাটা হচ্ছে এখানে বাঁশি। ঠিক আছে, তাহলে একটা দৃষ্টিকোণ হচ্ছে আমরা জানলাম যে কর্তা 4 প্রকার, সেটি হচ্ছে ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী। আরেকটা দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ বাক্যের প্রকাশভঙ্গি বা বাচ্য অনুসারে কর্তা 3 প্রকার: কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা এবং কর্তৃবাচ্যের কর্তা। তাহলে এই যে কর্তা নিয়ে, কর্তার যে কর্তা, যত বাক্যের কর্তাই কর্তৃকারক, এবং সেটি কত ধরনের হতে পারে সেটা আমরা বই অনুসারে আলোচনা করেছি। আর এটি সহজে ফাইন্ড আউট করার নিয়ম হচ্ছে, আমি যদি ক্রিয়াপদকে কে বা কারা প্রশ্ন করি, খুব সিম্পল। এরপর আসো দেখো কর্মকারক। কর্মকারকটা কি? বাক্যের মধ্যে যদি কর্ম থাকে সেটির সাথে ক্রিয়াপদের একটা সম্পর্ক থাকবে, সুতরাং সেটি কারক, এবং সেটার নামটা কর্মকারক হওয়াটা যুক্তিসঙ্গত। অর্থাৎ যে কোনো বাক্যে যে আমরা যে অবজেক্ট বা কর্ম যদি খুঁজে পাই সেটি হচ্ছে কর্মকারক। অর্থাৎ আমরা বইয়ের কথায় যদি বলি যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটি হচ্ছে কর্ম, সেটি হচ্ছে কর্ম। যেমন তোমার বই একটা উদাহরণ দেওয়া আছে যে বাবা আমাকে কলমটি দিলেন।
আচ্ছা, এটি হচ্ছে ক্রিয়াপদ, এটি তো কর্তা, কে দিলেন? বাবা। কি দিলেন? কলমটি। আমি যদি ক্রিয়াপদকে কি প্রশ্ন করি, কি দিলেন, কি দিলেন, তাহলে উত্তরে আসবে কলমটি। কাকে দিলেন? কাকে দিলেন? আমাকে দিলেন। সুতরাং এটিও কর্ম, এটিও কর্ম। এর মধ্যে তোমরা লক্ষ্য করে থাকবে, একটি হচ্ছে প্রাণীবাচক, একটা অপ্রাণীবাচক। সাধারণত আমরা অপ্রাণীবাচক যেটি, সেটিকে আমরা এটা কি বলে থাকি, আমরা তোমার ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট। আর এটাকে বলি ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? অর্থাৎ এটাকে বলি আমরা গৌণ কর্ম, এটাকে বলি মুখ্য কর্ম, প্রধান কর্ম। তাহলে কি প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম, এবং আর কাকে প্রশ্ন করে যে উত্তরটি পাবো সেটি হচ্ছে গৌণকর্ম। এবং এখানে আরেকটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, সাধারণত মুখ্য কর্মে বিভক্তি যুক্ত হয় না, কিন্তু এই তোমার গৌণকর্মে বা ইনডিরেক্ট অবজেক্টে বিভক্তি যুক্ত হয়। ঠিক আছে? এখন দেখো এই কর্মগুলো তোমার বইয়ে কি কি কর্ম, প্রকারভেদটা কিভাবে লেখা আছে খেয়াল করো। যেমন দেয়া আছে সকর্মক ক্রিয়ার কর্ম, সকর্মক ক্রিয়ার কর্ম, সকর্মক ক্রিয়ার কর্ম। হ্যাঁ, উদাহরণ দেওয়া আছে, নাসিমা ফুল তুলছে। নাসিমা ফুল তুলছে, ক্রিয়াপদ। কে তুলছে? নাসিমা। কি তুলছে? ফুল। তাহলে এই তোলাটা হচ্ছে সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব। যে ক্রিয়ার কর্ম থাকে সেটাকে সকর্মক ক্রিয়া বলে, এই সকর্মক ক্রিয়ার কর্ম। ঠিক আছে? এরপরে প্রযোজক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম। যেমন দেখো বই দিয়ে ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে বিছানায় শোয়াও, শোয়াও, শোয়ানো, এটা প্রযোজক ক্রিয়া। কাকে শোয়াবে? ছেলেটিকে, প্রযোজক ক্রিয়ার কর্ম। তারপর সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্মটা কি? যখন কর্মটা একই ক্রিয়াপদ থেকে আসবে তখন সেটাকে বলবে সমধাতুজ কর্ম। যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি, বেশ এক ঘুম ঘুমিয়েছি, ঘুমিয়েছি, এটা ক্রিয়াপদ। আর এই কর্মটা কি? ঘুমিয়েছে, এক ঘুম, এই কর্মটা এসেছে এই ক্রিয়াপদ থেকে, এই ক্রিয়াপদ থেকে এই কর্মটা উৎপত্তি, সেই জন্য এটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। এবং আরেকটা বলা হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় কর্ম, উদ্দেশ্য ও বিধেয় কর্ম, বিধেয় কর্ম। এটা কি? যেমন আমরা একটা উদাহরণটা সরাসরি বইয়ে যেটা লেখা আছে, দুধকে মোরা দুগ্ধ বলি, দুধকে মোরা দুগ্ধ বলি, দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা, হলুদকে বলি হরিদ্রা। তাহলে লক্ষ্য করো, এই যে দুধকে মোরা, মোরা তো হচ্ছে যে কি? সাবজেক্ট, কর্তা। দুধকে, কাকে? দুধকে কি বলি? দুগ্ধ বলি। কাকে বলি? কি বলি? অপেক্ষিত কর্ম। ঠিক আছে? তো এটাকে আমরা বলছি তোমার উদ্দেশ্য কর্ম, উদ্দেশ্য কর্ম, আর এটা হচ্ছে বিধেয় কর্ম। ঠিক একইভাবে এটি হচ্ছে উদ্দেশ্য কর্ম, এটি হচ্ছে বিধেয় কর্ম, বিধেয় কর্ম। ঠিক আছে? তো এরপরে আসো 3 নম্বরে করণকারক। দেখো করণকারক বা ইনস্ট্রুমেন্টাল কেস যেটা আমরা বলছি, এটার অর্থ হচ্ছে করণ কথাটার অর্থ হচ্ছে তোমার যন্ত্র, সহায়ক বা উপায়। ঠিক আছে? তাহলে এই যে ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণকারক বলে আমরা বলতে পারি।
অর্থাৎ যা দ্বারা ক্রিয়া সম্পাদিত হয়, যেটার সাহায্যে যা দ্বারা ক্রিয়া সম্পাদিত হয় সেটি করণকারক। অথবা ক্রিয়াপদের সঙ্গে যদি কিসের দ্বারা, কিসের সাহায্যে, কি উপায়ে এই প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটি হচ্ছে করণকারক। যেমন নীরা কলম দিয়ে লিখে, তোমার বই উদাহরণ দেওয়া আছে, নীরা কলম দিয়ে লিখে, কলম দিয়ে লিখে। আচ্ছা, কি দিয়ে লিখে? কলম দিয়ে। তাহলে কি দিয়ে, কি উপায়ে এই প্রশ্নগুলো করে আমরা যে উত্তরটা পাবো সেটি হচ্ছে করণকারক। বুঝা গেল? তো আমরা কারকের এই তিনটি এই প্রথম পর্বে আলোচনা করলাম এবং দ্বিতীয় পর্বে বা শেষ পর্বে বাকি তিনটি নিয়ে আলোচনা করব এবং সম্বন্ধ এবং সম্বোধন পদ নিয়েও কথা বলবো। তো আরেকটু কথা যেটা আমরা বলবো, বিভক্তি। আমরা কারকের কথা বলেছি, বিভক্তি খেয়াল করো। বিভক্তিটা কি? বিভক্তিটা তোমার বইয়ে লেখা আছে, এই যে একটা বাক্যস্থিত যে নাম পদের সাথে, একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক বোঝানোর জন্যে শব্দের পরে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় সেগুলোকে বলা হয় বিভক্তি। আবার নতুন বইয়ে লেখা আছে কি, যে নাম পদের সাথে, একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক স্থাপনের জন্যে শব্দের পরে, নাউন বিশেষ্য বা সর্বনাম পদের পরে যেসব লগ্নক যুক্ত হয়, লগ্নক এই কথাটা লেখা আছে, যেসব লগ্নক যুক্ত হয় সেগুলোকে বলা হয় বিভক্তি। আমি বিভক্তি নিয়ে, লগ্নক নিয়ে এর আগের ক্লাসে কিন্তু কথা বলেছিলাম, ঠিক আছে? তো অর্থাৎ বিভক্তিটা হচ্ছে এই তোমার, আমরা বলি এটা যুক্ত হলে পরে শব্দের শ্রেণীর পরিবর্তন হয় না, সেজন্য এটাকে ইনফ্লেকশনাল সাফিক্স, ইনফ্লেকশনাল সাফিক্স আমরা বলবো, ঠিক আছে? তো বিভক্তিটা আমরা দেখব যে দু ধরনের। একটা হচ্ছে তোমার ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তি এটাও ক্রিয়াপদের সাথে যুক্ত হলে ওই ক্রিয়াপদই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, এটার ধরনটা ক্রিয়াপদ অন্য পদ হচ্ছে না। আরেকটা হচ্ছে শব্দ বিভক্তি, অর্থাৎ নাম পদের সাথে যে বিভক্তিগুলো যুক্ত হবে সেগুলোকে আমরা বলবো শব্দ বিভক্তি। ক্রিয়া বিভক্তি আমরা জানি, যেমন সে খেলছে, ছে, আমি খেলছি, আমি খেলবো, বো, সে খেলিবে ইত্যাদি। এই যে এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি, এগুলো এই যে কালের উপরে, পুরুষের উপরে নির্ভর করে। আবার শব্দ বিভক্তি যেগুলো নামপদের সাথে যুক্ত হয় সেগুলোকে আমরা জানি 60টি। আমরা জানি 60টি বিভক্তিটা আমাদের সবার জানা আছে। প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি যেটাকে আমরা বলি, অ বা শূন্য। তারপরে আছে দ্বিতীয়া বিভক্তি, কে রে। তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী হচ্ছে কে রে, জন্য, কে রে নিমিত্ত বা জন্য। পঞ্চমী হইতে, থেকে, চে। ষষ্ঠী রয়ের, এবং সপ্তমী হচ্ছে তে, এ অন্তস্থ। এই যে 7টা বিভক্তি তোমাদের প্রত্যেকের মুখস্থ আছে, জানা আছে, সেগুলো আমরা পরবর্তীতে কারক এবং বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে লাগবে। তো এটা জানা আছে, আবার উল্লেখ করলাম। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা ওই যে সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক, সম্বন্ধ, সম্বোধন পদ পরবর্তী পর্বে শেষ করবে ইনশাল্লাহ। তো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ